সমাহার বৃদ্ধি বা ওরাস আলাদা না, তাহলে ওখানে বা দিয়ে লেখা থাকতো। কোথায় এখানে তো 3 নম্বর পয়েন্ট দেওয়া আছে, 3 নম্বর পয়েন্ট করে দেওয়া আছে। তো জিজ্ঞেস করলাম, পড়ো পড়ো লেখা যেমন পড়ো। এই তো এখানে সরল সূত্র আছে, তারপরে চক্রবৃদ্ধি সূত্র, তারপরে সমহার বৃদ্ধি ও হ্রাস। 3 নম্বর পয়েন্ট এটা। আগে সূত্রগুলো লিখে নাও, লেখো। প্রথম সূত্র, আমার তো কোশ্চেন পাইনি না, আমরা অ্যানসারটা পাইনি। কোশ্চেন পাইনি, তুমি সূত্রগুলো লেখো, এদের আগে সব জানতে হয় একবারে। ওর সব যেটুকুনি বলি সেটুকুনি তো করতে পারে না, বলবো কেন? আজব কোশ্চেন, যেটুকুনি বলে সেটুকুনি করে না, সব চাই। গল্প করো, পরে বলবা কি দাদা আমি অঙ্ক তো বুঝতে পারি না। করো, গল্প করো। শ্রেয়া তো বুদ্ধিমান, ও গল্প করে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আবার কি, নিজের নাম্বার ভালো রাখতে গেলে লোকের নাম্বার কমাতেও হয়। গল্প করে কমিয়ে দেবে তোর নাম্বার, কম্পিটিশন ওভার, ঝামেলা শেষ। হ্যাঁ দেখেছো কি ভাবে, দেখেছো তোমাদের। তাও তোমরা এর সঙ্গে কথা বলো, তাও মনের মধ্যে একটা আগুনও নেই না। ও এরম বললো করে দেখাবো, সেই ইচ্ছা নেই। তিন চারটে আছে। আর মানে কি? আর মানে শতকরা বার্ষিক সুদের হার। এবার এক্ষেত্রে শুধু চক্রবৃদ্ধি সুদের হার হবে। বলো। যেখানে যেখানে লেখো, লেখো। ষান্মাসিক মানে হচ্ছে বছরে চক্রবর্তী সুদের পড়বে 2 বার, ঠিক আছে? বলছি বলছি লিখে নাও। মানে 6 মাস। এর সমান বছর হইতে না? এন মানে বছর, টি না। আচ্ছা, এন বছরের পরে কমা দিয়ে নিচে আমি চলে আসছি। এন বছরের সমূল চক্রবৃদ্ধি। r/2 by 100 to the power 2n। অর্জিত সুদ, তারপর কি লিখেছে? ষান্মাসিক।
হ্যাঁ বলো। ষান্মাসিক মানে হচ্ছে বছরের চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 বার, মানে মানে 6 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট হবে। এই জন্য এটা কন্ডিশনারটা, যে বছরে 2 বার কাউন্ট করবে। এই বলতে ও মানে তো এ, মানে তুমি ওখানে এ দিতে চাও, দাও এ দিয়ে করো। করো, আমি বই দেখে দেখে লেখাচ্ছি, বই যা লেখা আছে তাই লেখাচ্ছি। কে না, ও লিখুক আগে, তারপরে তো দেবে। বলো। অর্জিত সুদ ষান্মাসিক, আমিও প্রথমবার শুনলাম। ওটা 3 নাম্বার সমীকরণ, তাই আগেবার সে ওই অপনয়নে করেছিল, মনে আছে? ওইরকম। আর কি হবে? হ্যাঁ লাগলে আবার পরে লেখাবো। না না, এগুলো 15 নাম্বার করে হবে। প্রথমটা 15, দ্বিতীয়টা 15, 30 মিনিট। কি 3 বছরে ওই যে r/3n, একটাই তো যথেষ্ট আমাদের জন্য, বোঝার জন্য তো একটাই যথেষ্ট। তাহলে ঠিক আছে। হ্যাঁ 15 30, তাহলে টাইম দেবে 1 ঘন্টা, খুব ভালো হবে না? হবে তো? এরা বলছে এক একটা কোশ্চেন 5 মার্কে। ওর 5 মিনিট করে লাগবে। ভয়টাই করে না, পরীক্ষায় ফেল মেল করে যাবো। দুটো লেখার জন্য 2 মিনিটের আমি 1 সেকেন্ড বেশি টাইম দেবো না। ও যে কত মিনিট টাইম দেবে। তুমি 1-এর ব্যাচে ভর্তি হবে, যাও 15 মিনিট টাইম দেবো। এই মুছে দিলাম। এই সজলে রয়েছে না, টাইমটা 16তে নিয়ে 19 হয়ে গেছে। দাও দাও, খাতা দাও, দেখতে হবে কিছু না তো, তাহলে দেখবো তো। সবার খাতা দেখেছি, তোমারটা দেখতে হবে না? 0 বসে দেবো নাকি? দাও। দেখবো না, এমনিই 0 বসে দেবো। দাও, আমি বসিয়ে দিচ্ছি, তোমার হাতে লিখে দিলে হয়? দাও। অত তর্ক করতে হবে না, দাও দাও। আচ্ছা সজলের তাহলে, হ্যাঁ এটা কি চ্যাপ্টারের নাম? কি লেখা আছে উপরে? আচ্ছা ওকে দাও, পরের দিন সাইন করে আনবো বাবাকে দিয়ে। এই চ্যাপ্টার করুনি কেন? করুনি কেন? এই চ্যাপ্টারটা কঠিন? ছি ছি ছি, বলে কি? ভালো তো, ভালো। আচ্ছা ওখানে চক্রবৃদ্ধি সুদ হয়েছে, মানে এই চ্যাপ্টারটা হয়েছে, ওই জন্য ভালো লাগছে।
ঠিক আছে, মুছে দিলাম। তোমরা হচ্ছে আগামী দিন এই দুটো সূত্র ভালো করে চলে আসবা। এরপরে এই চ্যাপ্টারে একটু থিওরির পার্ট আছে, আমি পড়িয়ে দিচ্ছি। মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা থাক, আপাতত থাক, মুছে দিয়ে কি লাভ। এই শোনো, এবার তোমাদের যাবতীয় যা কোশ্চেন থাকবে একটা একটা করে বলবো। বিষয় হচ্ছে সবার প্রথমে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, বলে দিলাম, হয়েছে। এখন চক্রবৃদ্ধি, তুমি বাবু হয়ে বসছো না কেন? বাবু হয়ে বসো। ভালো একটু অভ্যাসগুলো শেখো না, বছরের শেষে না পড়তে সুবিধা হবে। অভ্যাসই তোমরা বাজে করে রাখো, কি করে পারবা? পাবাতে হবে কেন? ও বাড়িতে বসো না জীবনে কোনোদিন। কড়া পড়ে গেছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ মানে কি বললাম অঙ্কিত? সুদের উপরে সুদ হবে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে সুদটা যদি বাদ দিয়ে দিই, সুদটা যদি আমি বাদ দিয়ে দিই, চক্রবৃদ্ধি শুধু টাকা পয়সার ক্ষেত্রে বা সুদের ক্ষেত্রেই হয় না, অন্যান্য জিনিসের ক্ষেত্রেই হয়। মনে করো একটা এলাকা আছে, বা আমাদের পশ্চিমবঙ্গ ধরে নাও, বা আমাদের দিগনগরী ধরে নাও। এখানে মনে করো প্রতি বছর মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? কি মনে হয়? বাড়ছে, তাই না? ওষুধপাতি খেয়ে মানুষ বেঁচেই আছে, অসুবিধা নেই। তো বিষয় মানুষের সংখ্যা ধরে নিই যদি প্রতি বছর 5% হারে বাড়ে, তাহলে প্রথম বছর ধরে নিই 100 জন আছে, ওই বছর কেটে গেল। দ্বিতীয় বছর কজন থাকবে তাহলে? 105। 105, আচ্ছা 10%ই ধরি, 110। তাহলে তারপরের বছর 110-এর 10%, 110-এর 10% 11 যোগ করে দাও, অঙ্কটার মতো যেটা দেখালাম 121। তারপরের বছর কি 121-এর 10% না? তার মানে কি, যেখানে মানুষ এখন শতকরার অঙ্ক যদি ভুলে যাও তাহলে আর কি বলবো। যাই হোক, এগুলো যাই হোক, সেই একদিন শিখে যাবো। তা বিষয়টা হচ্ছে কি, শুধুমাত্র টাকার ক্ষেত্রেও না, জনসংখ্যা যখন গণনা করব তখনও কাজে লাগবে। তো ওটাকে বলেছে কি সমহার বৃদ্ধি। চক্রবৃদ্ধির অপর নাম কি? সমহার বৃদ্ধি, ঠিক আছে? বা হ্রাস, সমহার হ্রাসও হতে পারে। মনে করো প্রত্যেক বছর কোন একটা এলাকা থেকে 10% করে মানুষ মরে যাচ্ছে, তাহলে প্রথম বছর ধরো 100 জন ছিল, 100 জনের 10% কজন? 100 জনের শুধু 10%, 10। তাহলে মনে করো মরে যাচ্ছে, হ্রাস হচ্ছে, তাহলে পরের বছর কতজন? 90 জন থাকবে। 90 জনের 10% 9, তাহলে 90 থেকে 9 বাদ দাও, কত হলো? কত হলো? 81। তার মানে কি 2 বছর পরে 81 জন থাকবে। তারপরে বছর 81 10% 8.1। তুই পার্সেন্টেজই পড়োনি জীবনে কোনোদিন, কি বোঝাবো তোমাকে? 90 থেকে 9 বিয়োগ করতে পারো? করো তো, খাতায় না হাতেই করো, হাতে করো বিয়োগ। হ্যাঁ করো, খাতাতেই করো। তুমি প্রাইমারি স্কুলে কোন স্কুলে পড়তে গো? বোর্ড প্রাইমারিতে? বোর্ডে তো ভালো পড়াশোনা হয়। তাহলে ভালো পড়াশোনা হয় ঠিকই, কিন্তু সবাই কি করে? যাই হোক, আমি তোমাকে কিছু বলিনি। বোর্ড প্রাইমারিতে পড়তে তো খুব ভালো স্কুল। নাও বিয়োগটা করো দেখি। তুমি কোথায় পড়তে? চাপড়াতে পড়তে। কত গো? 81 হয়েছে, ওটাই আর কি। ওটাই যদি আমরা সূত্রের মাধ্যমে বার করি, তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? প্রথমটা। কারণ 90-এর 10% 9 হয়। 90-এর 10% মানে লাস্টের শূন্যটা বাদ দাও, তাহলে 9। তো 90 থেকে 9 বাদ দিলে 81। লাস্টের একটা সংখ্যা বাদ, 8.1। মানে এক ঘর আগে দশমিক বসাতে হবে একদম। যাই হোক, ঠিক আছে, এইভাবে চলবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা বই বার করে থিওরি পড়বা, বার করে টেক্সট বইয়ের পেজ নাম্বার 100। টেক্সট বইয়ের পেজ নাম্বার 100 বার করো। হ্যাঁ 100 বের করেছো? এখানে দেখো সবার প্রথমে দেখো লেখা আছে 3 নাম্বার পয়েন্টে চক্রবৃদ্ধি সুদ কি হয়েছে। বাস্তবে সুদ দুই ধরনের হয়ে থাকে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। এছাড়াও আরো অন্যান্য কিছু আছে বর্তমান দিনে, ওসব আমরা ভাববো না। তাহলে সরল সুদ কাকে বলে দেখো লেখা আছে, পরীক্ষা কিন্তু 1 মার্কে আসবে এগুলো।
যে কেবল আসল বা মূলধনের উপর, হ্যাঁ দাগিয়ে রাখবো অবশ্যই, কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আর ওর সরল সুদ বলা হয়। চক্রবৃদ্ধি সুদ কি কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত হয়ে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য করায় পুনরায় যখন সুদ হিসাব করা হয় সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে। বুঝতে পারলে না? পেরেছো? কি বুঝলে? মানে কোন নির্দিষ্ট সময় অর্জিত সুদ মূলধন ও আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল সবৃদ্ধি মূলকে পরিবর্তিত নির্দিষ্ট সময়, মানে ওই যেটা সুদ হলো সেটাকে আবার আসলের সঙ্গে যোগ করে সেটাকে আমরা আসল ধরবো, সেটা আসল ধরে তার উপরে সুদ চাওয়াবো। ঠিক আছে, আচ্ছা ওকে, তো বুঝতে পেরেছো। আচ্ছা এবার 4 নাম্বার পয়েন্ট পড়ো। 4 নাম্বার কোশ্চেন দেখো, চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্য হবে কিভাবে জানবো? চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্য হবে কিভাবে জানবো? যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলে। ভালো করে দেখো, চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরে থাকে। কি লিখেছে? দেয় বলে ধরা হয়ে থাকে, এবং অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর ধরা হয়। যদি বুঝতে না পারো একবার পড়ো না, আরেকবার পড়ো, অসুবিধা কি আছে? বলে কি চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। মানে এ দেখো আমি বলছি 3 মাস বলেছো তো, ভালো করে বুঝো। চক্রবৃদ্ধি সুদের পর্ব বলছে 3 মাস অন্তর অন্তর। দেখো আমরা কাউন্টেশন করবো সবসময় 1 বছরে, সবসময়। তাহলে এখন মনে করো 3 মাস অন্তর অন্তর আমার সুদ কাউন্ট হচ্ছে, তাহলে বছরে কবার কাউন্ট হবে? 4 বার। তো সেক্ষেত্রে কিভাবে করব? এই প্রসেসে, সেক্ষেত্রে এই প্রসেসে করব। এবার আমি বলছি 8টা কত দিনের জন্য? 1 বছরের জন্য। 8টা 1 বছরের জন্য, বাই 2 আছে মানে কি 6 মাসের জন্য। তাহলে 6 মাসের যখন আমি সুদ কাউন্ট করবো চক্রবৃদ্ধি, তখন কি করে বার করবো? r/2 করে। সেক্ষেত্রে মাথায় 2n। 2n মানে 2 করলে 1 বছর, 2 মানে 6 মাস করে দেবো। আর হচ্ছে 1 বছরের, r/2 ও মানে ভাগ করা হয়েছে। বুঝতে পেরেছো? তাই তো সজল, তুমি তো বুঝতে পারছো আশা করি। বাহ, খুব ভালো। মাস্টারকে কোনো পাত্তা দেবো না, সে আমি হোক উনি হোক, যেটা নিজে পারবো সেটা করবো, মনে রাখবো। রিস্ক নিজের হাতে রাখবা, নিজের মাথাকে খাটাবা, এটা আমি বলতে চাইছি। তোমরা কিছু করছোই না, ওদের কিছু করছে বললো, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ পজিটিভ, সেটা তুমি বিচার করবা যে তোমার নেগেটিভ না পজিটিভ। হ্যাঁ বলো। হ্যাঁ 3 মাস হলে 1 বছর বাই 4 হয়ে গেল, ঠিক না? আচ্ছা পরেরটা 6 মাস। এই শোনো শোনো, যদি 6 মাস হয় তাহলে 6 মাস মানে বছরে কতবার সুদ নিতে পারবো? 2 বার। তাহলে r/2, ক্লিয়ার? 3 মাস হলে কবার সুদ নিতে পারবো? বছরে 4 বার, r/4। ওকে। আচ্ছা এবার বলেছি কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকে, মানে ওরা কোনো বলেই নি পর্ব। 6 মাসের সুদ যা হবে 3 মাসেও কি সুদ তাই হবে? কম হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তা হয় কখনো? আচ্ছা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না, ভালো করে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়। দেয় বলে ধরো, দেয়টাকে তোমরা একটা কাজ করে একটুখানি গোল করে রাখো, দাগ দিয়ে রাখো, মার্ক করে রাখো, কিছু একটা করে রাখো। দেয় বলে লেগেছে না, চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরে থাকে। 4 নম্বরে লাল না নীল কালি দিয়ে করো, ওর আবার লাল লাগবে, বেশি পাকা নেই আমার কাছে। বাচ্চাদের মতো করবো না, যেটা আছে সেটা দিয়ে করো, যা আছে সেটা দিয়ে কাজ চালাও। হ্যাঁ বলো। কেন? কারণ বছরে 2 বার কাজ করতে পারছি ওই জন্য। হ্যাঁ ওখানে শুধু দেয় নিচে দাগ দিয়ে রাখো। হ্যাঁ 1 বছরে কবার সুদ পাবো? 1 বার। তাহলে 1 বার মানে ওই উপরটা সেম সূত্র লেখা আছে, উপর নিচে সেম সূত্রই লেখা আছে।
আচ্ছা নেক্সট বলছে অর্থাৎ সাধারণত সুদের পর্ব 1 বছর ধরা হবে। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে কি ধরে নেবো, সুদের পর্ব 1 বছর ধরা হবে। বুঝতে পারলাম। 5 সমূল চক্রবৃদ্ধি কি? সমূল চক্রবৃদ্ধি কি? আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। কি বুঝলে? আবার পড়ো। আসল বা মূলধন, মূলধন থাকবে পাকোটাও, এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি। মানে দুটো আসল আর সুদ দুটো একসঙ্গে। ওকে হ্যাঁ, আসল আর সুদকে দুটো একসঙ্গে, আসল এবং সুদ একত্রিত করে তার উপর যখন সুদ চাপাবো তখন সেটাকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পেরেছো? আর এই যে টোটাল যে টাকাটা হবে চক্রবৃদ্ধি সুদে, যে টোটাল টাকা হবে সেটাকে আমরা বলবো কি? সমূল চক্রবৃদ্ধি। বুঝতে পেরেছো? আচ্ছা আগে যখন আমরা সরল সুদ পড়েছিলাম তখন সেটাকে আমরা কি বলছিলাম? সবৃদ্ধি মূল। আর এই ক্ষেত্রে আমরা কি বলবো? সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি। ঠিক আছে। তবে তোমাদের পরীক্ষায় 2 ধরনের অঙ্কই আসবে। এবার তোমাদের 2 ধরনের অঙ্কে যেটা সরল হবে সেখানে সরল সুদ লেখা থাকবে, যেখানে চক্রবৃদ্ধি হবে সেখানে কোশ্চেনে চক্রবৃদ্ধি সুদ লেখা থাকবে, বা কোশ্চেনে এমন কিছু থাকবে যেটা তোমরা বুঝতে পারবা। বুঝতে পারলাম? কোশ্চেন প্যাটার্ন আমি এখন আলোচনা করবো না। প্রথম থেকে বছরের শুরুতেই ফাঁকি মারার প্ল্যান করে লাভ নেই, ওরা বছরের শেষে গিয়ে করবো। ঠিক আছে। আচ্ছা সরল সুদে যেরকম লিখিয়ে দিয়েছিল আসল পি এইসব ভালো এগুলো লেখা যাবে না। এই তো লেখা আছে, তোমরা অর্ধেক জিনিস জানো তো। আসল পি হবে, তো ওখানে পি মানে আমি লিখিয়েছি। আচ্ছা লিখিয়েছি তো, পি মানে মূলধন। কি বলো? 3 মাস হয় তাহলে r/4, আর যদি 6 মাস হয় r/2, আর যদি 1 বছর হয় r/1 এরকম করলে হবে না, তাহলে করবা না, এটা r/1 মনে রাখার জন্য লিখেছি। সে তুমি করতে পারো, তাহলে ঠিক আছে। আর এগুলো লিখে দিতে হবে। আর লিখিয়ে দিয়েছি তো, তলায় লিখানো আছে তো। পি মানে মূলধন মানে আসল, আর মানে হচ্ছে ওই চক্রবৃদ্ধি সুদের হার, একই জিনিস, সব সেম, কোনো চেঞ্জ নেই। তবে সজল যেটা বললো আর শ্রেয়াও তো অনেকক্ষণ ধরে বলছে যে সমূল চক্রবৃদ্ধিকে তোমরা কি দিয়ে প্রকাশ করো? এ দিয়ে। তাহলে সূত্র লেখা আছে চক্রবৃদ্ধিকে তুমি এ দিয়ে, তাহলে এখানে একটা এ লিখে নাও। ক্যাপিটাল এ না স্মল এ? ক্যাপিটাল। তাহলে এখানে একটা এ লিখে নাও। হ্যাঁ সুদের হার এও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যেটা বুঝতে পারবো সেটাই করবো। হ্যাঁ বলো। এই যে সমূল চক্রবৃদ্ধি যেখানে যেখানে লেখা আছে তার পাশে এই লেখো। সরল সুদে আই মানে সুদ, নরমাল সুদ, ইন্টারেস্ট। আচ্ছা হয়ে গেল। পরের দিন এই দুটো সূত্র, এখানে কিন্তু দুটো সূত্র নেই, একটা সূত্র আছে। হ্যাঁ হ্যাঁ এখানে বইয়ে আছে লেখা। সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি কি প্রকাশ করেছি? আমি কিন্তু করিনি, তোমাদের কথা শুনে আমি এ বসিয়েছি, আমাকে বলবো না। না তুমি বোঝার জন্য লিখছো। এই শোনো, আগামী দিন এই সূত্র দুটো ভালো করে মুখস্থ করে আসবা। আমি পারবো না, অত বলা যাবে না, হয় নাকি এরকম ভাবে? পাগল পেয়েছে কিসের? থাকলে আমার ওখানে আছে, তুই তোমার বই নিয়েছিলাম দেখছি, আমার ওখানে থাকলে ওখানে থাকবে, চিন্তা নেই। হ্যাঁ ওকে। আচ্ছা এই শোনো, এখানে এই যে এখানে যে দুটো সূত্র আছে না, দুটো সূত্রের মধ্যে খুব মিল আছে, ভালো করে দেখবা। মিল হচ্ছে সূত্র এখানে হিসাব মতো একটাই আছে। দ্বিতীয় সূত্রের পার্থক্যটা বলি, দেখো প্রথমে আর আছে, দেখো পি সবৃদ্ধি মূল সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে কত আছে? সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n। মানে আর এর নিচে, মানে আর এর বাই চিহ্নের নিচে যে সংখ্যা আসবে এন এর সামনে সেই সংখ্যা গুণ হবে। কি বললাম? আর এর বাই চিহ্নের নিচে 2 এসছে, তাহলে এন এর মাথায় 2। আচ্ছা এখানে এন হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্বকে নির্দেশ করে, মনে রাখবা। কি? চক্রবৃদ্ধি সুদের পর্ব মানে কবার নিচ্ছি। বুঝতে পারলাম? আচ্ছা তোমরা এটা পড়বা, সূত্র একটাই তো মুখস্থ হবে না মনে হচ্ছে,
এমন করে তাকাচ্ছে যে কি না কি দিয়ে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে আরো সহজ হয়। গুণগুলো বড়, তোমরাও তো বড় হয়ে গেছো, তোমরা গুণগুলোকে আইসক্রিম মনে করবা, বড় গুণ বড় আইসক্রিম। হ্যাঁ, তো অঙ্ক দেখে তোমরা অঙ্ক করার আগে তুচ্ছ অঙ্ক আমাকে বলে রাখবা, করবা কি কে? হ্যাঁ, ওই বাকি আছে। বাবুদা প্রেজেন্ট নাই কবে থেকে? সরল, সজল, সুদীপ, শ্রেয়া, অঙ্কিত আসেনি তো। আজকে জীবন বিজ্ঞান ছিল না ভৌত বিজ্ঞান? বার করো। হ্যাঁ, পড়া দেবো। কোশ্চেন দেওয়া ছিল। উপরে এগুলো বোঝা যাচ্ছে না, এইচডি কোয়ালিটিতে পাঠিয়েছি, তুমি বুঝতে পারছো না কেন বলো? ও একটু জুম করে দেখবা। কি কাগজ? কেন? ও বোর্ড যখন ওদিকে ছিল তখন মানে ব্যাপারটা হচ্ছে আলো তো সরল রেখায় চলে, তো ধরো যদি বাল্বটা জ্বালায় তাহলে হবে কি আলোক রশ্মি ওখান থেকে এখানে লাগবে, এখান থেকে তোমার চোখে যাবে, ওখান থেকে সরাসরি তো যাবে, তো হবে কি এইখানে যেহেতু আলোক রশ্মি ওখান থেকে আসছে সেহেতু এটা আলোক রশ্মির উৎস হিসেবে কাজ করবে এবং এটার উৎস ওইটা, তো সুতরাং তুমি ওইটার ছবি এখানে গোল দেখতে পাবা। এখন তুমি ওখানে দেখছো মানে কি সজল ওখানে দেখবে তা না, সজল অন্য জায়গায় দেখবে কিন্তু দেখতে শিওর পাবে, তো ওই জন্য ওটা এখন আপাতত বন্ধ আছে। ক্যামেরার কোনো প্রবলেম হবে না। কিছু বলবা? আচ্ছা, আমার মনে হচ্ছে যে একটা ছক তোমাদের পড়া দিয়েছিলাম, আমার মনে পড়ছে এই দুটো ছক পড়া দিয়েছিল রিভিশনে। কে? আমি জানি তো। কেন পড়ুনি তাই না? কেন ওর সঙ্গে ঝামেলা করবা কেন? ওর পাশেও তো বই আছে না। এই বইটা দাও ওকে, বই দাও। আমি কি দেখবো? অঙ্কিতের থেকে দেখবো। তুমি ওখানে যাও, তার মানে ওকে বই দেবে না বলছো? আচ্ছা, তো আমি বই দেখবো কি? না, যেতে হবে না ওখানে, ও ঝামেলা করবে। হ্যাঁ, তুই সর্ব ওখানে যাও, ওটা ভালো হবে। এবার জ্বালাতন করবা নিজেরা, খুব ভালো। আচ্ছা, তোমাদের হচ্ছে ওই স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় স্নায়ুতন্ত্র থেকে পড়া থাকবে তাই না? 17 পেজ কি হবে অ্যাডমিশন বক্স থেকে? হ্যাঁ, 17 পেজ অ্যাডমিশন বক্স থেকে হবে। ও আচ্ছা আচ্ছা, যেগুলো পড়ায়নি না? না, 17 পেজ অ্যাডমিশন বক্স কোশ্চেনের খাতা দাও। আমার মাথার মধ্যে হেভি মিম আসছে, বুঝলে তো? এই যখন রেজাল্ট বেরোবে তোমাদের এই তিনটে তো বাহানা, চারটে বাহানা দিচ্ছে ফেল করবা, আমি মিম ছাড়বো গ্রুপে, কেমন লাগে দেখবো, মিম ছাড়বো। হ্যাঁ, চ্যালেঞ্জ, শিওর শিওর শিওর।
যদি ফেল করো তোমাকে বিরিয়ানি খাওয়াবো। আমার একদম বলো হচ্ছিল না, ফেলটা করতে হবে না, 70% উপরে পাও, বিরিয়ানি খাওয়াবো একসঙ্গে সবাইকে নিয়ে। ও মানে একজন ছেলে সবাই না তা বললে হয়, আমার 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে পেলেই হবে। 70 কম হয়ে গেল, 80-র উপরে পেতে হবে। 80 80 কাট মার, না না 80 শিওর। লেটার পেতে হবে, লেটার না পেলে হয়? লেটার না পেলে কোন মুখ নিয়ে খাওয়াবো? লেটার পেতে হবে, খাও। না না না, আর 10 বাড়িয়ে নাও না। আরে 90 টার্গেট রাখতে দেখবি 80 এমনি নেই। যে কোনো একটা সাবজেক্টে 80 পেলে খাওয়াবো, কোনো চিন্তা নেই। আমি আড্ডা মারছি না তোমাদের, এটা শিওর বলছি। আমি তোমাদের ডাকবো, তুমি ভাবছো কি নিয়ে যাবো? নাহলে একবারে রেস্টুরেন্টে গিয়ে ডাকবো। আরে বাবা, আমি যা করাবো মিনিমাম 90% শিওর আসবে। আসবে, হ্যাঁ চ্যালেঞ্জ। তোমরা শুধুমাত্র একটা জিনিস করো, বাহানা দিও না, তাহলেই হবে। আচ্ছা বলো তো, এই গ্রাফটা বানাতে কত খরচ পড়তে পারে? 500 টাকা না, 500 টাকা না। আমি আমার মজুরি বাদ, শুধু স্টাডি, শুধু মেটেরিয়ালস। আমি বলবো 1000-1200 টাকা। এটা কত? এটার দাম 3,500 টাকা। কি? যে কাঁচ লাগানো আছে না প্রতি, এটা সানমাইকা, ওটা গ্লাস ফাইবার। ওটা একটা ফুটের দাম বোধহয় 200 টাকা করে, হিসাব করো। ওখানে পেছনের দিকে দেওয়াল টেওয়াল দেখা যাচ্ছিল, ওই জন্য 1 স্কোয়ার ফুট আছে কত? এখানে এখানে টাঙিয়ে, আমি তো নর্মাল গুনে গুনে বসে করতে হচ্ছে। আচ্ছা ও বলছি, মানে অন্যান্য জায়গায় গ্রাফ কি করে করায় আমার মনে নেই ঠিক। এমনি বোর্ডে ছবি এঁকে এঁকে, তাহলে আমাদের তো ইয়ে করে, আমাদের তো খাতায় দেখে একবারে দেখো তো এমটারে জন্য দেবসুট করা এমটারে এই আমাদের পুরো দিবি ও আমাদের পুরো দিবি গ্রাফ আছে নেই না লাইনে দাদা তুমি মানে আগে স্থানে গেলে দাগ কেটে দিতে, তারপর কাজ লাগাবে। যাই হোক, এটা তো প্রিন্ট করা, হ্যাঁ ওটা ব্যানারে, ওটা ফ্লেক্স প্রিন্ট করা, হাতে করা যায়। ওই পিছনের কাপড়টা ব্যানারের না, মানে আগে প্রিন্ট আউট করে তারপরে এই আঁকি তারপর প্রিন্ট আউট করতে থাক, হ্যাঁ আমার মধ্যে বুদ্ধি নেই, কম্পিউটারে অনেক গুগল সার্চ করলে এইসব পেয়ে যাবে। যাই হোক, চলে আসো অ্যাড্রেনাল গ্রন্থি, পেজ নাম্বার টেক্সট বইয়ের 17 বার করো। হ্যাঁ ঠিক, এইটুকু পড়া ছিল আগে। অ্যাড্রেনাল গ্রন্থি প্রথমত দুটো স্তর নিয়ে গঠিত। অ্যাড্রেনাল গ্রন্থি 17 বার করো, 17। আচ্ছা বেলুন দেখেছো কোনদিন? বেলুন ফলে ভাই, না না সব না, মনে করো দুটো, মানে একটা বেলুনের মধ্যে আরেকটা বেলুন ঢোকানো আছে, দিয়ে একসঙ্গে ফোলানো হয়েছে, তাহলে কি দেখা যায়? বেলুন কাটলে দুটো স্তর দেখতে পাওয়া যাবে না, তো ওটাই হচ্ছে কি, মনে করো আবরণ। যদি অনেক বেলুন দেয়া যাবে, যতগুলো দেবো তত স্তর দেখতে পাবো। তো এটাই বলা হচ্ছে কি অ্যাড্রেনাল গ্রন্থির দুটো স্তর থাকে, হচ্ছে বাইরের দিকে স্তরকে বলা হয় কর্টেক্স, ভিতরের দিকে বলা হয় কি মেডালা। বাইরের দিকে স্তরটাকে কি বলবো? কর্টেক্স, ভেতরের দিকেরটাকে মেডালা বলবো একদম। তাহলে বাইরের বেলুনটাকে বলবো কর্টেক্স, ভেতরের বেলুনটাকে মেডালা। পরেরটা, সুপ্রা রেনাল গ্রন্থি কাকে বলে? ব্যাপারটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের উপরে থাকে। বৃক্ক কেমন হয়? শিম বীজের মতো, এই যে আরে কাজু বাদামের, হ্যাঁ পরে সিমের বিচে নিয়ে রাখো অনেকটা এরকম হয়। আচ্ছা ঠিক, এই শোনো শোনো, এর মাথার উপরে ত্রিভুজাকৃতির মতো একটা গ্রন্থি থাকে, ঠিক আছে? সিঙ্গারা বলেছি আমি, তো সেটাকে আমরা কি বলেছি? অ্যাড্রেনাল গ্রন্থি, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখন অ্যাড্রেনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে, মানে উপরের দিকে,
অবস্থান করে, এই কারণে কে বলে কি সুপ্রা রেনাল গ্রন্থি। সুপ্রা রেনাল গ্রন্থি। ওকে, রেনাল মানে রেচন। যাই হোক, এবার চলেছে নিঃসৃত হরমোন। ছোট এটা অনেক। হ্যাঁ, তা বৃক্কর মাথার উপরে এইটুকুন, বেশি বড় না। আরে সিঙ্গার মতো দেখতে হলে সিঙ্গার এটা হচ্ছে মনে করো চারানা দামের সিঙ্গারার মতো দেখতে। আচ্ছা, পরেরটা নিঃসৃত হরমোন। হ্যাঁ, এটা খাবা? চারা দাওটা কি করে গো? হুম, থাক, ওই নিয়ে নয় পরে একদিন আলোচনা করবো। না, তুই বল না কত টাকা বললি তো? 4 আনা মানে 25 পয়সা। তোমরা দেখো নি অবশ্য। হাতে নিয়ে গেছি 25 হাতে? 5 পয়সা দেখি। বাহ। আচ্ছা আচ্ছা। পয়সা আছে এইটুকু একদম কি পয়সা এর সংখ্যারই আছে। এই নিচে। আর তোরা দেখো পেনি ভারতে? আমার তাহলে কি হলো? আচ্ছা, অ্যাড্রেনাল এটা যে, আচ্ছা আচ্ছা না, এটা এর পরে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। অ্যাড্রেনাল গ্রন্থি, গ্রন্থি থেকে কি করতে হয়? হরমোন করতে হবে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে দুটো হরমোন করতে হয়, একটা হচ্ছে অ্যাড্রেনালিন, একটা হচ্ছে নন অ্যাড্রেনালিন। নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কটা হরমোন করতে হয়? দুটো, একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। ওকে, এতদিন তো এটা ছিল না, খালি একদিন আগে। হ্যাঁ ছিল, এখন বড়। এখানে শুধু দুটো না, আরো অনেক আছে। তোমাদের সিলেবাসে দুটো আছে, তাই দুটো বড়। আচ্ছা, পরেরটা অ্যাড্রেনালিনের কাজ। ব্যাপারটা হচ্ছে অ্যাড্রেনালিন যখন আমাদের শরীরে হঠাৎ করে প্রচুর শক্তির প্রয়োজন হয়, তখন অ্যাড্রেনালিন খরিত হয়। যেমন আপদকালীন সময়, মনে করছে ভূত দেখলাম, দৌড়াতে হবে এবার, বা কুকুরে তাড়া করেছে, বা মা মারছে, দৌড়াতে হবে। না, আমাকে পাগলে ইয়ে হয়। অনেক করতে ফালতু, একদম মোস্ট ফালতু লোক তুমি। এই মা। বলে যে তোর চরিত্রই ফালতু। ক্লাস চলছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, টাইম নিয়ে কথাবার্তা বলো, যে কোন টাইমে কি কথা, এইটুকু তো জানো, কিছু তো শেখো। একদম ওপেন ফালতু কথা বলছিস। আছো অত বড় সে ষাঁড় দেখেছো? অত বড় ষাঁড় দেখবা, যে গোয়ালের বাড়ি বাচ্চা, 3 বছরের বাচ্চা দেখবা ষাঁড় দড়ি করে টেনে নিয়ে যায়। দেখবা গোয়ালাদের বাড়িতে যে গরু থাকে, এত বড় গরু বা ষাঁড় থাকে, 3 বছরের বাচ্চা গরুর দড়িদের টুটু করে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, গরু যাচ্ছে পেছন পেছন। হাতে কেমন লাগলো? কটা লাগেনি? না, এটা এখানে হাত রাখার জন্য রেখেছি। যাই হোক, তা বিষয়টা হচ্ছে যে অ্যাড্রেনালিন হরমোনকে তাহলে কি হরমোন বলা হচ্ছে? আপদকালীন হরমোন বা সংকটকালীন হরমোন, কারণ এটি সংকটকালে দ্রুত ক্রিয়াশীল হয়। আচ্ছা, পরেরটা। হ্যাঁ, এই তো কোশ্চেনটা হবে কি, অ্যাড্রেনালিনকে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন কেন বলে? দেখবে যে, হ্যাঁ তোমরা বইয়ে দাগিয়ে রাখতে পারো। আচ্ছা, আমি বলছি। ওই রাত ভয়ে যায়। একদম একদম, এখানে দেখো লেখা আছে না, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রেনালিনের ভূমিকা খুবই নগণ্য। এটা দরকার নেই আমাদের। এরপরে লাইনে রাগ কিন্তু দরকার নেই, রাগ থেকে দেখাও। রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে ওই জায়গা থেকে ওই পর্যন্ত, এই জায়গায় এই হরমোন ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়। দরকার নেই, এইসব লাগবে না, দীর্ঘস্থায়ী নয়, লাগবে না। তাহলে আপাতত ক্ষরণ বেড়ে যায় বন্ধু, লিখেছো, দাগিয়েছো? আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে, যেখান থেকে বলবো, মানে এখন দেখিও না, এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়, জরুরিকালীন থেকে দেখাবো আবার, ঠিক আছে? জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরিকালীন অবস্থা দূর হলে এর ক্রিয়াশীলতা হ্রাস পায়। এই কারণে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলে। রাগ হলে বা রাগ ভয় আনন্দ হুম দুশ্চিন্তা হলে তখন এই হুম হরমোন তৈরি হয়। এই যে পুজোর সময় তোমরা মাইকের আওয়াজে খুব জোরে জোরে নাচছিলে, প্রচুর এনার্জির প্রয়োজন ছিল না? মজা লাগছিল, কেন জন্য? অ্যাড্রেনালিনের জন্য লাগছিল, একদম। কিন্তু তারপরে যে মাইক বন্ধ হয়ে গেল, বাড়ি গিয়ে ঘুমালে, তারপরে যে হাত পায়ে ব্যথা হলো, সে কথা আলাদা। জানি তো। রক্ত সংবহন তন্ত্রের উপরে প্রভাব দেখো, অ্যাড্রেনালিন হার্ট উৎপাদন মানে কার্ডিয়াক আউটপুট, মানে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন, হার্ট মানে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন, এটাকে বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে, ফলে রক্তবাহকে সংকুচিত, মানে রক্ত যেতে স্পিডে, রক্তবাহ মানে হচ্ছে শিরা, ধমনী, এগুলো, ফলে হচ্ছে কি রক্তচাপকে বাড়িয়ে দিতে সাহায্য করে। করো, ওইসবই করো, খুব ভালো। পরেরটা শ্বাসক্রিয়ার উপর প্রভাব। রক্তচাপ কি হলো? মানে একবার দৌড়াবি না না, ওসব না, ওসব না। বেলুন দেখেছো? মনে করো একটা বেলুনের সামনে মোটা পাইপ লাগানো আছে, তুমি বেলুনে জল ভরেছো, চুপ করে চাপ মারলে ফুস করে জলটা বেরিয়ে গেল। কিন্তু যদি মনে করো খুব সরু পাইপ দাও, তাহলে চাপ দিলে কি হট করে জলটা বেরোবে?
বেরোবে না, আস্তে আস্তে যত জোরে চাপ দেবে তত স্পিড বাড়বে। তো এটাই হৃৎপিণ্ডের মধ্যে, মানে হৃৎপিণ্ড বেলুনের মতো, রক্ত ভরা আছে ওর মধ্যে, রক্ত বাহক যদি সংকুচিত হয়ে যায় তাহলে রক্তের চাপ কি হবে, বেড়ে যাবে। আচ্ছা এটাই শ্বাসক্রিয়ার উপরে প্রভাব। আচ্ছা মনে করো যখন আমরা প্রচন্ড জোরে দৌড়, কুকুরের তাড়া করে যে জোরে দৌড়াবো, তাহলে সেক্ষেত্রে শুধু এনার্জি থাকলে তো হবে না, এনার্জি তৈরি করার জন্য কি দরকার, অক্সিজেন দরকার। তাহলে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার, তো অক্সিজেন আমরা পাবো কোথা থেকে, বাতাস থেকে। তাহলে ফুসফুসকে খুব তাড়াতাড়ি সংকুচিত প্রসারিত হতে হবে। এটাই বলছে কি অ্যাড্রিনালিন ব্রঙ্কিওলের পেশিতে শিথিল করে, তাকে গহরে প্রসারিত করে, মানে বড় করে ফোলাতে সাহায্য করে। আচ্ছা হাঁপানির সময় অ্যাড্রিনাল ব্রঙ্কিওলগুলিকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে, ভালো করে বুঝবা। লাঘব মানে শ্বাস, জোরে জোরে শ্বাস নিতে কষ্ট হবে। দেখবে যে যারা দৌড়ায় বা কুকুরে ধরো তাড়াই করলো, বা বন্ধু মনে করে লাঠি নিয়ে তাড়া করলো, হতেই পারে। যদি খালি গায়ে দৌড়ানো যায় আর গায়ে খুব একটা মাংস টাংস না থাকে, দেখবে যে বুকে এখানে কাঁপে, দুরুপ দুরুপ করবে। অনেকক্ষণ ধরে ফুটবল টুটবল খেলা পরেও দেখবে কাঁপে। তাহলে এটা কার জন্য হচ্ছে, অ্যাড্রিনালিনের জন্য, ঠিক আছে। আচ্ছা পরেরটা, অস্থিপেশির উপরে প্রভাব। এখন যখন আমি দৌড়াবো আমাদের হাত পা নড়াচড়া কিসের মাধ্যমে হয়, পেশির মাধ্যমে। তো দৌড়ানোর জন্য পেশি দরকার, পেশি কাজ করে কিসের মাধ্যমে, শক্তির মাধ্যমে। শক্তি উৎপাদনের হার তাহলে বাড়াতে হবে না, হবে না। তাহলে শক্তি উৎপাদনের হার কখন বাড়বে, যখন বাতাস থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন নেবে, মাইটোকন্ড্রিয়ায় যাবে, গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি হবে, তারপরে সেটা পেশিতে যাবে। পেশি শক্তিটাকে কি করবে, কাজে লাগাবে। কি করে, পেশির কাজ কি, সংকোচন প্রসারণ। এবং হাত সোজা করলাম পেশি কি হয়ে গেল, প্রসারিত। হাত বন্ধ করলাম পেশি কি হয়ে গেল, সংকুচিত। তাহলে পেশির সংকোচন এবং প্রসারণকে কে নিয়ন্ত্রিত করছে, কে নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনালিন। আচ্ছা বিপাকের উপর প্রভাব। অ্যাড্রিনালিন বিএমআর বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। মানেটা কি, মানেটা হচ্ছে রক্ত থেকেই মানে রক্তর মাধ্যমে তো পুষ্টি, মানে শর্করাটা আমাদের শরীরে কোষে কোষে যায়। তাহলে অ্যাড্রিনালিন কি করে, আমাদের রক্তের মধ্যে শর্করাটাকে সেই মুহূর্তে কি করে দেয়, বাড়িয়ে দেয়, যাতে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াকে প্রচুর পরিমাণে গ্লুকোজ সাপ্লাই করা সম্ভব হয়। যদি রক্তে গ্লুকোজ না থাকে তাহলে মাইটোকন্ড্রিয়া নেবে কোথা থেকে, গ্লুকোজ, আর ভাঙবেই বাকি, তাই না। আচ্ছা পরেরটা, চক্ষুর ওপর প্রভাব। এই হরমোন তারারন্ধ্রকে প্রসারিত করে এবং অশ্রুগন্ধির ক্ষরণ বৃদ্ধি করে। মানে ধরো খুব জোরে দৌড়াচ্ছ, দেখতেই পাচ্ছ না, চোখে তারারন্ধ্র বড় ছোট হয় জানো তো, দেখেছো কোনোদিন, দেখোনি, চোখে একটা তারারন্ধ্র থাকে জানো, জানো না। হ্যাঁ মনির ভেতরে ছোট্ট ফুটো থাকে যার মাধ্যমে আলো যায়, আর যদি তীব্র আলো আছে তাহলে ওই তারারন্ধ্রটা ছোট হয়ে যায়, আর যদি আলো খুব কম থাকে তারারন্ধ্রটা অনেকটা বড় হয়ে যায়। আচ্ছা তাহলে ওটাকে বলছে কি তারারন্ধ্র, যেখান থেকে আলো যায়। হলো যখন তুমি কোন আওয়াজের থেকে আসবে বা কোন জাতি আসবে, এই জন্য নিস্তব্ধ দাঁড়াবা, কারণ তো কোন আওয়াজ আসবে তার মধ্যে, তখন আওয়াজ আসবে। ছুটির সময় বলবো। যাই হোক, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ধরো তুমি দৌড়াচ্ছ, এখন যদি চোখের মধ্যে আলোই না যায়, তুমি ধরো দেখতে পেলে না, ঠিকঠাক ভাবে দৌড়াতে পারবো না। তাহলে এই জন্য কি তারারন্ধ্রকে কি করে, প্রসারিত করে, যাতে আলো আসুক, যাতে ভালো করে চারিপাশটা ভালো করে তুমি দেখতে পাও, হয়েছে। আচ্ছা সঙ্গে কি করে, অশ্রুগন্ধির ক্ষরণ বাড়িয়ে দেয়। তুই যখন জোরে দৌড়াচ্ছ মানে কি, বাতাসে তো ধুলো আছে, চোখে লাগবে, তা চোখে ধুলো ময়লা পরিষ্কার করার জন্য কি দরকার, চোখে কি আছে, অশ্রুগন্ধি, তা অশ্রুগন্ধির ক্ষরণ কি হয়, বাড়িয়ে দেয়। পরেরটা হচ্ছে ত্বকের উপর প্রভাব। এই হরমোন ত্বকের অ্যারেক্টোডেসিস পিলাই, মানে পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে। দেখবে যে বিড়ালের, কুকুর দেখলে বিড়ালের লোম আর লেজ পুরো মাথায় উঠে যায়, মানে খাড়া হয়ে যায়, সরি ও এরকম বড় হয়ে যায়, হয়ে যায় না, বড় হয়ে যায়। বা হঠাৎ করে যদি ভয় পাও দেখবা যে রোম খাড়া হয়ে যায়। ভয় দেখানোর জন্য ওই লোক খাড়া করে দেয়। হ্যাঁ বিড়ালটা ভয় দেখানোর জন্য রোম খাড়া করে দেয়, আসলে বিড়ালের নিজেরই ভয় লাগে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ তাহলে বিজয়, তাহলে এই ঘটনার নাম কি, ঘটনার নাম কি, আরেকটোডেসিস পিলাই, আরেকটোডেসিস পিলাই। ওকে যাদের রাগ বেশি, হ্যাঁ তাদের কি অ্যাড্রিনালিন হরমোন বেশি ঘটে, তাদের শিক্ষার অভাব আছে, আর কিছু অভাব নেই। অ্যাড্রিনালিন কি অপূরন্ত, অ্যাড্রিনালিন অফুরন্ত হয় না কখনো। মানে যাদের রাগ বেশি তাদের ক্ষরণ হয়ে যাচ্ছে, তাহলে এক সময় তো আর ক্ষরণ হবে না, তখন গ্রন্থিতে তৈরি হয়, গ্রন্থিতে, এই ধরো তুমি বাড়িতে মাংস রান্না করবে, তার জন্য মাংস দরকার আছে। এখন মনে করো গ্রন্থিতে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন তো রাসায়নিক পদার্থ, ওর কেমিক্যাল ইকুয়েশন কিছু একটা আছে, মনে করো কপার সোডিয়াম
আর জলের কিছু অণুতে তৈরি হয়। এখন মনে করো তুমি শাকসবজি খাও না, হয়েছে, তাহলে কপার আর সোডিয়াম তোমার শরীরে গেল না, শুধু জল আছে, তাহলে অ্যাড্রিনালিন তৈরি হয়ে কুকুর তাড়া করলেও তুমি দৌড়াতে পারবে না তখন। শাকসবজি শাকসবজি, এই জন্য শাকসবজির মধ্যে সকল রকমের, তুমি ভাবো না মুরগি সারাদিন কি খায়, আর তাহলে যাদের কম টম খায়। খায় না তাদের তো রাগ কম হওয়া উচিত। কাদের? যারা ওই সবজি খায় না। ওদের শিক্ষার অভাব আছে। ওরা তাহলে অ্যাড্রিনালিন হরমোন এক সময় ওদের শেষ হয়ে যাবে, তখন কি হবে? তাও তোরা রাগ করবে। রাগ করতে হয় সেই 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 সাপ, বুড়ো সাপগুলো ফুসফুস করে ছোবল মারতে পারে না, ওরাম কেস। ওরা এক সময় পুরো চুপ হয়ে যাবে। কি করবে, কিছু করার নেই। রাগ করার প্রয়োজন, রাগ করবা কেন? লোকের উপর রাগ করা বেকার। ধরো সজল পড়ে আসেনি, বা এই যে চারজন, আমি ধরো খুব রাগ করে ফেললাম, আমার রাগ করে নিজেরই শরীর খারাপ করবে, এদের কিছু তো হচ্ছে না, আর এরা কেন বলছে না তো আমি জানি, জানোই তো। ওরা ভাবছে যে ও হয়ে যাবে। এটা মনে হচ্ছে কেন, হরমোন খাওয়ানো যে শরীরে এই বয়সে, 1 বছর পরে আর একটু কম হবে। হ্যাঁ, বিশেষত টেস্টোস্টেরন না একদম, তাছাড়া আর কি। ছেলেদের ক্ষেত্রে তাই, মেয়েদের ক্ষেত্রে প্রজেস্টেরন। এবার প্রজেস্টেরনের সক্রিয়তা একটু কম হয় তো, ওই জন্য মেয়েরা একটু চুপচাপ থাকে পছন্দ করে, কিন্তু সবাই না। আচ্ছা, নর অ্যাড্রিনালিন এর কাজ। হ্যাঁ, এই শোনো, তাহলে এখানে আমি 6টা প্রভাব বললাম অ্যাড্রিনালিনের, তোমরা যে কোনো 4টে খুব ভালো করে মুখস্থ করে রাখবে, 3 মার্কে পরীক্ষায় আসবে, বুঝতে পারলাম? যে কোনো 4টে। আচ্ছা, পরেরটা হচ্ছে নর অ্যাড্রিনালিনের কাজ। নর অ্যাড্রিনালিন মানে, নর অ্যাড্রিনালিন একটা হরমোন, এর কাজ হচ্ছে দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে। 2 নম্বর সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ। আচ্ছা, সিস্টোলিক মানে সিস্টোল আর ডায়াস্টোল ওইটা নাকি? হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করছে, সিস্টোল না ডায়াস্টোল প্রসারণ, আর ডায়াস্টোল হৃৎপিণ্ডের রক্ত ঢুকলো, হৃৎপিণ্ড ফুলে গেল, সিস্টোল। হৃৎপিণ্ডটা চাপ দিল, রক্তচাপ বেরিয়ে গেল, ডায়াস্টোল। ওকে, সিস্টোল আর ডায়াস্টোল মানে দরকার নেই অত বলবা না, বলবে যে রক্তচাপ বৃদ্ধি করে, একদম সিম্পল লিখবা। আচ্ছা, 3 হৃৎপেশিকে উত্তেজিত করে এবং প্লেহার মসৃণ পেশির সংকোচন ঘটায়। 4 যকৃৎ ও কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে, ঠিক আছে। আচ্ছা, জনন গ্রন্থি, শুক্রাশয় আর ডিম্বাশয়। তাহলে প্রশ্ন হচ্ছে কার কাছে, এই সুদীপের কাছে করি। ডিম্বাশয় কোন প্রাণীর শরীরে পাওয়া যায়, স্ত্রী প্রাণী না পুরুষ প্রাণী? স্ত্রী প্রাণী। আর শুক্রাশয় পুরুষ প্রাণী, তাই একদম। আচ্ছা, শুক্রাশয়ের অবস্থান, শুক্রাশয় শরীরের বাইরে থাকে না ভেতরে থাকে? শরীরের বাইরে থাকে, জানোই তো, জিজ্ঞাসা করছো। শুক্রাশয়, আচ্ছা শোনো, শুক্রাশয় শরীরের বাইরে থাকে। আমাদের স্যার এগুলো পড়াতো না, খুব লজ্জা পেত, স্যাররাই লজ্জা পেয়ে যেত। আর আমাদের দুর্ভাগ্য ছিল আমরা এই দুদিনই পড়তে যাইনি, আমরা স্যারদের বলছি স্যার একটু পড়াতে হবে। স্যার বলছে না না, কামাই করতো, ও আর আমি পড়াবো না। বয়স্ক স্যার তো, যাই হোক। অবস্থান তাহলে কি, শুক্রাশয়ের অবস্থান কোথায়, শরীরের বাইরে। প্র্যাকটিক্যালি থাকো, দেখো এই বাস্তব নিয়ে লজ্জা পেয়ে কোনো লাভ নেই, সবাই জানে। আচ্ছা, কিন্তু বাইরে মুক্ত অবস্থায় তো থাকে না, একটা থলির মধ্যে থাকে, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, এই থলিটার একটা নাম আছে, থলিটার নাম হচ্ছে স্ক্রোটাম। থলির নাম কি? স্ক্রোটাম। বাড়ি গিয়ে ভাবার চেষ্টা করবা কোথায় কি আছে। স্ক্রোটাম নামক থলির মধ্যে কি থাকে, শুক্রাশয় থাকে। কিন্তু জন্মের, আচ্ছা জন্ম কাকে বলে জানো? কেউ জানো জন্ম কাকে বলে? জন্ম মানে হচ্ছে ভূমিষ্ঠ হওয়া, এটা বাংলায় আছে না, ভূমিষ্ঠ হয়েছিল, ভূমিষ্ঠ মানে জন্ম মানে হচ্ছে ধরো মায়ের, জাস্ট বলছি, না না কারণটা বুঝতে হবে। জন্ম আচ্ছা, মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, পেটের মধ্যেই তো আছে এখনো, তাহলে এখন কিন্তু জন্ম হয়নি। পেট থেকে বাইরে বার করা যখন হলো, তখন তার কি হলো, জন্ম হলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জন্মের পূর্বে এই থলিটা শরীরের ভেতরে থাকে। জন্মের পূর্বে থলি কোথায় থাকে, শুক্রাশয়ের থলি, স্ক্রোটাম থলি কোথায় থাকে, শরীরের ভেতরে। জন্ম হওয়ার পরপরই থলিটা শরীরের বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, পেটের মধ্যে বাচ্চাটা এমনিই গুটিয়ে থাকে, ওটা বাইরে বেরিয়ে আর কি করে, ও গুটিয়ে থাকে ভেতর। আচ্ছা, নিঃসৃত হরমোন। নিঃসৃত হরমোন কি, কোন হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন,
হয়েছে? আচ্ছা, টেস্টোস্টেরনের কাজ প্রথমত এক, পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন। আচ্ছা, পুরুষের যৌনাঙ্গ কিন্তু দুটো, পুরুষের যৌনাঙ্গ দুটো, একটা প্রধান একটা গৌণ। প্রধান হচ্ছে শুক্রাশয়, প্রধান হচ্ছে শুক্রাশয়, আর এটা যে গৌণটা হচ্ছে কি শীর্ষ। শীর্ষ মানে একটা নালী যার মাধ্যমে পুরুষরা মূত্রত্যাগ করে। ক্লিয়ার? ওর অনেক সুন্দর সুন্দর ছোটবেলায় নাম আছে, টিঙ্কু, চুঙ্কু, জুজু, আছে না অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা, বইয়ে ছবি দেওয়া আছে। আচ্ছা, আরেকটা ইংরেজিতে ভালো নাম আছে, জানা হচ্ছে পেনিস। তাহলে পুরুষের যৌনাঙ্গ কটা? দুটো। প্রধান যৌনাঙ্গের নাম শুক্রাশয়, যেটা বাইরে থেকে দেখা যায় না। 2 নাম্বার, দ্বিতীয় যৌনাঙ্গের নাম কি? শীর্ষ, বাংলায় বলবো শীর্ষ। শুক্রাশয়ের আমরা গ্রন্থির বাইরের কভার দেখতে পাই, যেমন মনে করো আপেল, আপেলের মধ্যে বীজ আছে, তো তা আপেলের মধ্যে বীজ তুমি বাইরে থেকে দেখতে পাবা? পাবা না, বীজ তো ভেতরে থাকে, আমি ওটাই বলছি। ঠিক আছে, তাহলে টেস্টোস্টেরনের প্রধান কাজের প্রথম কাজ পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন। টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গ শীর্ষ আর শুক্রাশয় এ দুটির বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি করতে হয়, বড় করতে হয়, সেটা হয়। আর 2 নম্বর হচ্ছে শুক্রাশয়ের ভেতরে, দেখো তোমাদের আগে যে গ্রন্থিগুলো পড়িয়েছিলাম না, শুক্রাশয় থেকে এই হরমোন খরিত হয়, কর্পাস লিউটিয়াম, প্রোস্টেট গ্রন্থি, এগুলোর বৃদ্ধি করে। ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র বাইরের জিনিসপত্র নিয়ে বেশি মাথা খাটাবো না, ভেতরেও ঢুকতে হবে একটু। আচ্ছা, 2 নম্বর, এই ওগুলো কি, এই ও কি, ওকে ডেকে গল্প, ওসব না। আচ্ছা, পরের হচ্ছে শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয়, শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয়, মানে বয়সন্ধি কাল থেকেই কিন্তু বাচ্চাদের মধ্যে 11-12 বয়স থেকেই কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়। দেখো যে 11 বছর আগে পর্যন্ত ছেলেগুলো শান্তই থাকে, 11 বছরের পরে ছেলেগুলো অস্থির হয়ে যায়। অস্থির 11 বছর আগে। ঠিক আছে, এই যে শুক্রাণু তৈরি হয়, টেস্টোস্টেরন তৈরি হয়, হলেই তো এনার্জি চলে আসে, লাফাতে হবে ছাগলের মতো। আচ্ছা, পরেরটা গৌণ যৌন লক্ষণের প্রকাশ। টেস্টোস্টেরন পুরুষের যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে, যেমন মনে করো, হ্যাঁ এক পেজে তো হয়নি। আচ্ছা, ফলে পুরুষকে পেশিবহুল দেখায়, বডি থাকে, তাই না? গলার স্বর মোটা হয়ে যায়, গোপদাড়ি গজায়, গোপদাড়ির সঙ্গে আরো অনেক কিছু গজায়, এগুলো লিখে দেওয়া নেই। ওদেরকে দেখতে ভালো লাগে না, আর ফালতু, বাদ দাও। কেন করবে? হ্যাঁ, জিম করে আমি দেখেছি, কিছু কিছু মহিলা আছে জিম করে ও ছেলেদের মতো বডি, তাহলে ভাই মেয়ে হলি কেন, বেকার। কি? হ্যাঁ, ইচ্ছা থাকতেই পারে, সাধারণ ব্যাপার। হ্যাঁ, এগুলো করা যায়, কিন্তু তুমি যেটা সবসময় একটা জিনিস মনে রাখবা, মিডিয়াতে তুমি যেটা দেখছো সেটা সঠিক না হতে পারে। সালমান খানের আসে 20 বছর আগে বডি ছিল, 6 প্যাক, এখন কিন্তু আর নেই, এখন ভুড়েই আছে, এখন ভিএফএক্স এ বানিয়ে দেয়। তাহলে এখন তোমরা পড়াশোনা করছো, পরবর্তীতে সিনেমায় দেখবে, তাহলে ভিএফএক্স শিখতে পারো, কিন্তু শেখো না তো। 3 মৌল বিপাকীয় হাড়, মৌল বিপাকীয় হাড়। আচ্ছা, টেস্টোস্টেরন দেহে মৌল বিপাকীয় হাড় এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। আচ্ছা, প্রোটিন সংশ্লেষ কেন বাড়ায় বলো তো? প্রোটিন, এই টেস্টোস্টেরন, পুরুষদের শরীর কেমন হয়? পেশিবহুল হয়। পেশি কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়, এই কারণে টেস্টোস্টেরন প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এবার চলেছে ডিম্বাশয়। আচ্ছা, ডিম্বাশয় তুমি বলবা কোন প্রাণীর শরীরে থাকে, স্ত্রী না পুরুষ? স্ত্রী প্রাণীদের শরীরে থাকে। আচ্ছা, তাহলে স্ত্রী দেহের শ্রোণী দেশে, শ্রোণী মানে মাজা, শ্রোণী মানে মাজা। আচ্ছা, এখানে একটা চক্র আছে, শ্রোণী চক্রের জরায়ু 2 পাশে কি থাকে? ডিম্বাশয় থাকে, হয়ে গেল। তাহলে আচ্ছা 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 আচ্ছা, এখানে শুক্রাশয়, মানে শুক্রাশয়ের কটা অবস্থান, কটা বলো তো? শুক্রাশয় কটা থাকে? দুটো থাকে। ওর একটা পার্সোনাল কথা বলে লাভ নেই। এই ছবিটা যে আছে এটা হচ্ছে একটা মানে গর্ভবতী নারীর ছবি নাকি? না, গর্ভবতী নারীদের বাচ্চা থাকতো তো, তাহলে এত মোটা কেন? তো পেট মোটা হয় না? পেট কি পাতলা হয়? একদম চিকুনু মোটা হয় তো। কোরিয়ান মেয়েদের তো তাহলে একদম চিকন, ওদেরকে তাহলে এইসব কিছু নেই দেবে। আচ্ছা, আছে। একটা মেয়েকে দেখেছি। ওর বয়স কত? হ্যাঁ, বয়স অনেক। বয়স অনেক, এবার কলেজে ফার্স্ট ইয়ার। তো 20 বছর বয়স, সামান্য।
খুব ভালো। আচ্ছা, মেয়েদের সাধারণত মেয়েদের মাজা চওড়া হয় ছেলেদের তুলনায়। ওকে, আচ্ছা পরে চলে আসি। হ্যাঁ, এইটুকু মাছ। ওই যথেষ্ট। তো মেরে আচ্ছা পরেরটা হচ্ছে নিঃসৃত হরমোন। আচ্ছা তাহলে ফার্স্ট এই শোনো শোনো, মেয়েদের মাজা বলে ভাবলে হবে না, মুখস্থ রাখতে হবে যে ডিম্বাশয় কোথায় থাকে। শ্রোণী দেশে জরায়ুর দুই পাশে। তাহলে ডিম্বাশয় কটা হয়? দুটো। শুক্রাশয় কটা হয়? দুটো। হ্যাঁ, শ্রেণী কম হয় ওই তো শ্রেণী গহরে। হ্যাঁ, জরায়ুর দুই পাশে, শ্রোণী গহরে দুই। আচ্ছা পরেরটা নিঃসৃত হরমোন। এই বেশি আলোচনা করো না। নিঃসৃত হরমোন কি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আচ্ছা, ইস্ট্রোজেনের কাজ, ইস্ট্রোজেনের প্রথমত ডিম্ব উৎপাদন। ফার্স্ট কি ডিম্ব উৎপাদন? ইস্ট্রোজেনের সর্বপ্রধান কাজ হচ্ছে ডিম্বথলিতে ডিম্ব উৎপাদন ঘটানো। ডিম্ব মানে ডিমের মতোই হয়, ছোট ছোট ডিম হয়, যেগুলো মহিলাদের শরীরে বয়ঃসন্ধি কাল থেকেই উৎপন্ন হতে শুরু করে। হ্যাঁ, ডিম ডিম দেখো মুরগির ডিম ওরকমই ছোট সাইজের হয় অনেকটা, মানে খোলস থাকে না, এটা জাস্ট কোষ তৈরি হয়। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি ডিম্বাণু। আচ্ছা, পরেরটা হচ্ছে কি দৈহিক পরিবর্তন। ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের কোমল ত্বক কেমন হয়? কোমল হয়, মসৃণ হয়, স্তনগ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়। আচ্ছা, স্তনগ্রন্থিগুলি আকারে বৃদ্ধি পায়, জরায়ু আকৃতি বৃদ্ধি পায়। মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন যে যে অঙ্গের নামগুলো বললাম না জানলে জেনে নেওয়া উচিত আর কি। যাই হোক, ও গেল, ঠিক আছে তো? জানো তো তুমি? ও তো ছকের আগে পর্যন্ত দেবো তো? হ্যাঁ, ছকের আগে। না ছকের পরে পর্যন্ত তো, ছক সমেত দেবো আর কি। আচ্ছা 3 রজচক্র নিয়ন্ত্রণ। আচ্ছা রজচক্র মানে হচ্ছে পিরিয়ড সাইকেল। ঠিক আছে, বাংলায়, ইংরেজিতে ওকে পিরিয়ড সাইকেল। এই কি লেখা আছে বড়? এই হরমোনের প্রভাবে স্ত্রী দেহে রজচক্রের আবর্তন নিয়মিত হয়। মানে প্রোজেস্টেরনের প্রভাবে প্রত্যেক মাসে মহিলাদের শরীরে একটা করে ডিম্বাণু নিঃসরিত হয়। সেই ডিম্বাণু যদি ফার্টিলাইজ না হয়, মানে নিষেক না হয়, বুঝতে পারছো? আচ্ছা যদি না হয় তাহলে সেই ডিমটা মহিলাদের যোনির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, সঙ্গে কিছু রক্ত বেরোয়। এটাকে বলা হচ্ছে কি রজচক্র। কি বলা হচ্ছে? রজচক্র। আচ্ছা, যাদের নিয়মিত না হয় তাদের প্রবলেম আছে, অনেকেরই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। যারা ওই বেকার ফাস্টফুড বেশি খায় আর খুব কুড়ে হয়, তাদের এগুলো হয় না। যাই হোক, আইভি ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। বলো তো সজল, তোমার স্তনগ্রন্থি আছে কি নেই? আছে, কিন্তু বিকাশ ঘটেনি। বলো তো তোমার আছে কি নেই স্তনগ্রন্থি? হাসছে এরা। তোমার আছে? হ্যাঁ কি না? আছে তো, কিন্তু বিকাশ হয়নি। কিন্তু মহিলাদের সেটা কি হয়? প্রোজেস্টেরনের প্রভাবে বিকাশ ঘটে, বড় হয়। ওকে, নেক্সট ইস্ট্রোজেন নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। আচ্ছা এখানে নারী দেহে কেন বলেছে বলো? ইস্ট্রোজেন তো নারীদের দেহেই থাকে। হ্যাঁ ঠিক বলেছো। বেশ জটিল ভাবনায় চলে গেছিল মানুষজন। ইস্ট্রোজেন নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। আচ্ছা, নারীদের পুরুষদের যেমন আমাদের হাতের পেশি, পায়ের পেশিতে, মানে যত জায়গায় মূলত পেশি আছে, পেশি বহুল শরীর গঠনের জন্য যেখানে যেখানে প্রোটিনের দরকার সেখানে সেখানে প্রোটিন সংশ্লেষ করে। মহিলাদের কিন্তু সেই সকল অঙ্গে কিন্তু প্রোটিনের প্রয়োজনীয়তা নেই। দেখো মহিলাদের হাত এরকম মোটা মোটা হয়, পাতলা পাতলা হয়। যারা মোটা মানুষ তাদের জন্য বলছি না, তাদের চর্বি থাকে, প্রোটিন থাকে না। মহিলাদের কোথায় থাকবে? উরু, থাই গুলো দেখবে মোটা হয়ে যায় একটা বয়সের পরে। ঠিক আছে, কেন হয়? প্রোটিন সংশ্লেষ হয়। মানে নারী সুলভ দেহ যেভাবে গঠন হওয়া দরকার, সেই যে সকল অঞ্চলে প্রোটিনের, মানে যে সকল অঞ্চলকে প্রোটিন দেওয়ার দরকার আছে, সেই সকল অঞ্চলে কি হয়? প্রোটিন সংশ্লেষিত হয়। কার জন্য হয়? এই যে এক্সট্রা ইস্ট্রোজেনের। এখন ভাবো এই সকল হরমোন যদি কোনো মানুষের শরীরে বা মহিলাদের শরীরে ভালোভাবে না হয়, তা সেই মহিলাকে দেখতে ভালো হবে না, কারণ নারী সুলভ দেহ হয়নি। কোনো পুরুষের শরীরে যে টেস্টোস্টেরন ভালো করে গঠিত না হয়, তার পুরুষ সুলভ দেহ হবে না, তাকেও দেখতে ভালো লাগবে না, তাই না? কতগুলো জিনিস। আচ্ছা প্রোজেস্টেরনের কাজ, হ্যাঁ আমাদের যখন পড়াতো আমরা বাসে করে যেতাম, 2-3 জন পাশে বসে, ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই, বসে বসে চলে যেতাম। দিয়ে বাস যেখানে থামতো 4 জন লোককে ধরে নিতাম, 2-1 মিনিট তো থাকে, জিজ্ঞেস করতাম বলতো ওটাই কেমন দেখতে। মেয়ে হলে ছেলেকে বলতো শিওর। ধরো পাশে মহিলা আছে, আমার মেয়ে আছে, বান্ধবী আছে, তার পাশে গিয়ে ওকে বললাম, বাসের জানলার পাশে বসতাম আমরা, বসে রাস্তার সাইডে বলতো ওই ছেলেটা কেমন দেখতে, বলছে ভালো।
আমি বলছি কেন ভালো? মানে স্যার প্রাইভেটে এটা পড়িয়েছে, আলোচনা তো করতে হবে, মাথার মধ্যে তো রাখতে হবে, তা আমরা ওইভাবে বলতাম। বলছে যে ওর হাত মোটা আছে, মানে কি পেশিতে প্রোটিন আছে, পায়েও প্রোটিন আছে, তার মানে কি ওর শরীরে টেস্টোস্টেরন করিতে হয়েছে খুব ভালো করে, তার মানে ও ঠিক আছে, ওকে। উল্টে ও আমাকে ছেলে ধরতো না, ওরাও সেরকম। ও তো ওই মহিলা কেমন দেখতে হবে, ভাল না। প্রথমে বাদ। বলছি কেন? কারণ ওর শরীর নারী সুলভ হয়নি। কেন হয়নি? প্রজেস্টেরন খরিত হয়নি ভালো করে, এই সরি ইস্ট্রোজেন খরিত হয়নি এই কারণে। আচ্ছা পরেরটা প্রজেস্টেরনের কাজ। এই শোনো, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের কাজের মধ্যে অনেকটা পার্থক্য আছে। ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের কাজের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আচ্ছা প্রজেস্টেরনের কাজ হচ্ছে এক, এই হরমোন স্ত্রীদের অমরা বা প্লাসেন্টা গঠনে এবং গর্ভাবস্থায়, এই শোনো শোনো, প্রজেস্টেরন অমরা বা প্লাসেন্টা মানে? জরায়ু 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 ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। মনে করো কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তারপরে তার শরীরে কিন্তু প্রজেস্টেরনের ক্ষরণ বৃদ্ধি পায়। আচ্ছা এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ডিম্ব উৎপাদন বন্ধ হয়ে যায়। ভালো করে শোনো, মহিলাদের শরীরে কটা হরমোন করতে হয়? তাহলে প্রথমটা ছিল ইস্ট্রোজেন, যেটা তাকে নারী সুলভ দেহ বানালো, যেগুলো হওয়া উচিত ছিল হয়ে গেল। কিন্তু কোনো নারী যখন মহিলা হতে চলে না, মানে মেয়ে আর মহিলার মধ্যে একটু পার্থক্য আছে। মহিলার মানে কি যার একটা কচি কচা থাকবে, তাই না? তাহলে যখন শোনো না, তাহলে যখন প্রজেস্টেরন কিন্তু কখন করিতে হয়? যখন কোনো মহিলা গর্ভাবস্থায় থাকে, তখন কি করতে হবে? প্রজেস্টেরন। তাহলে প্রজেস্টেরন কি করবে? ইস্ট্রোজেনের কতগুলো কাজকে বন্ধ করে দেবে। প্রথমত, যখন নারী গর্ভাবস্থায় আছে, তার কি দরকার? যে প্লাসেন্টা বা অমরা, যেখানে বাচ্চাটা বড় হবে, সেই অঞ্চলটাকে বড় করা। 2 নাম্বার, জরায়ুতে পুষ্টি উপাদান পাঠানো, যাতে যে কচি হচ্ছে সে যেন কিছু পুষ্টি উপাদান পায়। আচ্ছা 2 নাম্বার হচ্ছে কি, এই সময় ডিম্ব উৎপাদনের প্রয়োজন নেই, তাই ডিম্ব উৎপাদন কি করে দেয়? বন্ধ করে দেয়। এবং ডিম্ব উৎপাদন বন্ধ মানে কি? রজত চক্রও বন্ধ। আচ্ছা পরেরটা, গর্ভাবস্থা চলাকালীন জরায়ুর অমসৃণ পেশির সংকোচনে বাধা প্রদান করে। জরায়ুতে কিছু অমসৃণ পেশি থাকে, সেগুলোর এখন কি বৃদ্ধি হওয়া দরকার, তাই তো? কি দরকার? বৃদ্ধি হওয়া দরকার। তাহলে ওগুলোকে কি করে? মানে যাতে সংকোচন না হয়, সেটাকে বাধা প্রদান করে দেয়। ঠিক আছে, তাই এবার চলে আসি মানুষের শরীরে খরিত বিভিন্ন হরমোন, রোগ এবং উপসর্গ। এই ছকটা দিয়ে নিই, তারপরে অত দিও না, দাদা। তোমরা ফাঁকি মারা যাবে না। শোনো, বাচ্চাদের মতো করবো না একদম। গাড়িতে ওভারলোড চাই বা পুলিশে ধরবে না। গাড়িতে ওভারলোড না, গাড়ি যদি কুড়ে হয় তাহলে কি করে করবো? গাড়ি ওভার আর সব থেকে বড় হচ্ছে, আরে বাবা শুনবা তো, মানে এই পর্যন্ত যে হরমোনগুলো আমরা পড়েছি, সেই হরমোনের জন্য যে কাজগুলো সেগুলোই দিয়েছে, আলাদা কিছু দেয়নি। দেখো সবার প্রথমে আছে বামনত্ব। এই অঙ্কিত বলবা, বামনত্ব মানে কি? আমি একটা কথা বলি। আমি অন্য একটা করতে হবে, চাপ করে। কেন? আমি একটা অন্য জিনিস করতেছি, চাপ করে ওঠে। দেখো আমি কিন্তু আমার একটা স্টুডেন্টের ফোন নিয়ে রেখে দিয়েছিলাম 1 মাস। আর চাপ পড়ে যায়। কিসে পড়ে মানে? ও তো 9-এ পড়তো, 9 ফোন? আমি কিনেছিলাম অবশ্য। তুমি কিনতেছিলে? বাড়িতে একটা ফোন থাকা উচিত, তুমি কিনতে অবশ্যই। আমার ইউটিউবে একটা ফোন আছে। তাহলে আমাদের তুমি কিনে দিয়েছো না, তুমি কিনে আমি কিনিয়ে দিয়েছিলাম, বাড়িতে বলেছিলাম একটা ফোন থাকা উচিত। বাবা আমাদের ভাই কিছু বলছো? আমাদের পার্সোনাল ফোন না, ওর বলে বাড়ির ফোন ছিল। কাজে উচিত। বাবার কাছে থাকে না, টাকাও হাতে। বাড়িতে ইন্টারনেট ফোন থেকে জীবনেও রিচার্জ করে না। বাবা তাই বলবো। বর্মুচার না না না, এই শোনো, এটা হচ্ছে নাক। আমি যে রোগের নামগুলো বলবো তোমরা সেগুলো আগে শুনেছো এবং বলতে পারবা। এই বলো অঙ্কিত বলবা, বামনত্ব মানে কি? ওই মাথা দিল। বামনত্ব মানে মানে জোকার যারা থাকে, মানুষের গ্রোথ বেশি না হয় না। তাহলে বলো হচ্ছে এটা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? থাইরয়েড, এসটিএইচ কি সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। কার কারণে? এবার তাহলে এই উপসর্গ কি? বাচ্চাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় না। পরের হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা ডায়াবেটিস ইনসিপিটাস কোন হরমোনের জন্য হয়? কোন হরমোন কম খাওয়ানোর জন্য হয়? বয়সে যে বৃদ্ধি হয়, 7 থেকে 10 বছর বয়সে সম্পূর্ণ মানে কি? বলো। মানে 20 বছর বয়সের তার যেই মানে হাইটটা হয়, সেটা 7 বছর বা 10 বছরের মানে মানুষের সময়।
কিন্তু 20 বছরে তো আবার হবে, তাহলে তখন তো আরো এই দরকার 18 হবে। বছর পরে আর হয় না। 18 থেকে 20 বছরের পরে আর দৈর্ঘ্য তোমার বৃদ্ধি পাবে না, যেটুকুন হয়ে গেছে ওটা তারপরে তো একটু ছোট হতে থাকবে আরো। আর যাদের পাঁচ ছোট আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, যারা অনেকে তো পায় না না না, পায় 20-র পরে কেউ বড় হয় না। ওদের আমি ইউটিউবে দেখি তুমি ইউটিউবে অনেক কিছু দেখতে পাবা। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে বলে এগুলো সবই ফেক ভিডিও দেখবা। ইউটিউবে আর্ধেক ফেক সব বানানো, কেউ দেখতে পাবে না। এখন ইউটিউব অনেক চ্যানেলে যেগুলো মনে করো যে মানুষের অস্তিত্ব নেই সেই মানুষদের ভিডিও বানাচ্ছে, তুমি ভাবো একবার। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মনে করো একটা ক্যারেক্টার তৈরি করা হলো, একদম বাস্তবের মতো দেখতে লাগবে, সেটা দিয়ে ভিডিও বানানো হচ্ছে, আসলে ওর কোনো অস্তিত্ব নেই, ভাবো একবার। যাই হোক, ডায়াবেটিস ইনসিপিটাস। মিস্টার বিন বলে কেউ ছিল? মিস্টার বিন ওর হচ্ছে, ওর কি রবান হকিন্স কেটা ছিল, রবেন কেটা নাম, কোথায় বাড়ি ছিল? আসল লোক ছিল মিস্টার বিন, কোথায় ছিল? ইংল্যান্ডে। কালকে ইংল্যান্ডে ছিল তো। মিস্টার বিন, এখনো বেঁচে আছে? না না মরে গেছে, ঠাকুর বেঁচে অনেকদিন আগে মরে গেছে। ও গাড়িটা দেখতে একই গাড়ি ছিল, সবুজ কালারের গাড়ি ছিল। সবুজ কালারের গাড়ি ছিল আর ওটা একটা পুতুল ছিল না? একটা পুতুল ছিল। ওটা ক্যারেক্টারের ঢোকানো ছিল, কিন্তু ওর কাছে আসলে পুতুল আর গাড়ি ছিল। হ্যাঁ, আর ও সবসময় একটু পাগল। না না, মানুষ সাধারণ ভদ্র মানুষ, ওর অ্যাক্টিং, ওটা অ্যাক্টিং করতো, কথা বলতে পারে, হ্যাঁ কিন্তু কথা ওর, হ্যাঁ অ্যাক্টিং এ কথা বলেছিল না, মানুষ তো ওর সিনেমা হচ্ছে অনেক, কার্টুনেও বলেনি আর ওখানেও ওর বলেনি। হেভি হেভি সিনেমা আছে। হ্যাঁ দেখেছি। কালকে অ্যাকশন মুভি দাও। হ্যাঁ, বাবা। মিস্টার বিন হ্যাঁ, এই শোনো, ডায়াবেটিস ইনসিপিটাস কার জন্য হয়? বার করো পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15 বার করেছো? পেজ নাম্বার 15 একটা ছক আছে, দেখেছো উপরে? ছকের বাঁ দিকে লেখা আছে ক্ষরণ স্থান, উপরে হেডিং এ, এই যে এই যে এই যে, তার নিচে চলে আসে পিটুইটারির পশ্চাৎভাগ থেকে খরিত নিউরো হরমোন, পেয়েছো? নিউরো হরমোন কটা আছে? দুটো, একটা হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। তোমাদের তখন আমি পড়িয়েছিলাম যে ভেসোপ্রেসিন যদি কম খরিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ওই বৃক্ক আছে, বৃক্ক থেকে জল শোষিত হবে না, সেক্ষেত্রে বহুমূত্র রোগ হয়, তার নাম কি? ডায়াবেটিস ইনসিপিটাস। যেদিন আমরা জল কম খাই সেদিন তো আমাদের সেরকম মূত্র উৎপাদন হয় না, কিন্তু আমরা যেদিন জল বেশি খাই সেদিন তো হয়। তুমি তো আবার বলেছো যে 80 লিটার জল এমনি বৃক্ক বাষ্প তৈরি করে, ওই তো। তাহলে আমরা যে খাই সেটুকুই কি বেরিয়ে যাবে? বলবো, ওয়েট করো, বলবো, উত্তর দেবো ভালো করে। এই শোনো, তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস কার জন্য হয়? ভেসোপ্রেসিন বা এডিএইচ এর কম ক্ষরণের জন্য, ভেসোপ্রেসিন বা এডিএইচ এর কম ক্ষরণের জন্য, ঠিক আছে, মনে রাখবো। আচ্ছা, সরল গলগণ্ড বা গয়টার, বলো গয়টার কার জন্য হয়? এবার দেখতে হয়, আয়োডিনের অভাবে, দেখো লেখাই আছে। আয়োডিনের অভাব ঘটলে আমাদের এই যে থাইরয়েড গ্রন্থি, গলগণ্ডের পাশে লেখা আছে, কারণ হয়ে গেছে। পরেরটা, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, মধুমেহ মানে মূত্রের মাধ্যমে শর্করা বেরোয়, মধু কেমন হয়? গাঢ় হয়, তাহলে মূত্রের মাধ্যমে শর্করা বেরোলে সেটাকে আমরা কি বলি? মধুমেহ। আচ্ছা, সুগার মানে ডায়াবেটিস, সুগার মানে ডায়াবেটিস, হ্যাঁ মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস আগেটা কি ছিল? ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, ইনসিপিটাস মানে হচ্ছে আমাদের যে বৃক্ক আছে, বৃক্কের মধ্যে জল শোষণ হচ্ছে না, মানে ভেসোপ্রেসিন জল শোষণ করছে না, হয়েছে। আর মেলিটাস মানে মধু, মধু মানে আমাদের শর্করা থাকবে, মূত্রের মাধ্যমে শর্করা বেরোলে সেটাকে আমরা কি বলি? ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, দুটো ডায়াবেটিস হয়, ডায়াবেটিস দু ধরনের হয়, হয়েছে। আচ্ছা, তার যারা বলে যে ডায়াবেটিস হয়েছে তাহলে সেটা কি? ও আসলে শুধু ডায়াবেটিস কারোর হয় না, ম্যাক্সিমাম যেটা হয় ডায়াবেটিস মেলিটাস হয়, কারণ প্রচুর পরিমাণে মানুষ শর্করা খায়। মানে আমরা যা কিছু, আমরা কাজ খুব আগেকার দিনের মতো কি আছে? মানুষ সকালবেলা পান্তা ভাত খেয়ে পান্তা ভাত আর পেঁয়াজ চটকে খেয়ে চলে গেল মাঠে, সারাদিন মাঠ চষে তারপরে আবার ওই ওই পান্তা ভাত আর পেঁয়াজি খেলো গাছের তলায় বসে, সে কি আর হচ্ছে এখন? এখন আর মাঠে কি খাচ্ছে তার ঠিকই নেই, তাই না? আর আমরাও তো কাটাকাটি করি না। আচ্ছা, রক্ত থেকে, দেখি তুমি কত কথা শুনেছো, রক্ত থেকে শর্করা শোষণ করে কোন হরমোন? সে এত দেখে ফেললো, সে আগে ধরে লাভ নেই। এই তুমি বলো, রক্ত থেকে শর্করা শোষণ করে কোন হরমোন? বলো সজল, বলো।
রক্ত থেকে শর্করা শোষণ করে কোন হরমোন? রক্তে শর্করার মাত্রা হ্রাস করে কোন হরমোন? ইনসুলিন। তাহলে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় তাহলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। রক্তে শর্করা বেশি থাকলে মূত্রের মাধ্যমে সেই শর্করা বেরোবে, সেটাকে আমরা মধুমেহ বলি। তাহলে ইনসুলিনের কম ক্ষরণে কি হয়? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা একটুখানি একটা মাথায় রাখবে, মধুমেহ ম আছে, ডায়াবেটিস মেলিটাস মেলিতেও ম আছে, ঠিক আছে, একটু মাথায় রাখবো। আচ্ছা পরেরটা, গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু বা গয়টার। কি বলছে? গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গয়টার। ব্যাপারটা হচ্ছে কি, এটি এক প্রকারের অটো ইমিউন রোগ। কি এটা? অটো ইমিউন রোগ। আক্রান্ত রোগীর দেহে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ আই ইমিউনোগ্লোবুলিন নামক এক প্রকারের অস্বাভাবিক অ্যান্টিবডি উৎপাদন হয়। এটি ক্রমাগত থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে রক্তে থাইরক্সিনের পরিমাণ বহুগুণে বাড়ানোর জন্য। মানে মানুষের শরীরে কোনো একটা গ্রন্থি কোনো কারণে উদ্দীপ্ত হয়, ঠিক আছে? তাহলে এখন মনে করো কোনো একটা যে কারণে উদ্দীপ্ত হয় সেই কারণটার পরিমাণ শরীরে বেড়ে গেল। থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে করতে হয়? স্টিমুলেটিং হরমোন সব কোথা থেকে করতে হয়? পিটুইটারিতে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরে কখনো কখনো থাইরয়েড স্টিমুলেটিং আই ইমিউনোগ্লোবিউলিন, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন মানে অ্যান্টিবডি যেটা হয়, সেটা আমাদের শরীরে তৈরি হলে সেটা কি করে? থাইরয়েড গ্রন্থিকে বলে ভাই থাইরক্সিন ক্ষরণ করো। ও খুব ক্ষরণ করে, ফলে কি রক্তে ঘুমিয়ে পড়ো ওর জন্য ও অর্ধেক তো ঘুমিয়ে পড়লো, ওই জন্য রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে যায়। ফলে কি হচ্ছে? গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গয়টার, মানে চোখ মনে হচ্ছে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, তেমন গয়টার রোগ হতে পারে। আচ্ছা 19 নম্বর পেজে চলে আসো, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থি। আচ্ছা তুমি আমাকে বোঝাবো, শুনবা তো। মনে করো তোমার হাতে একটা বেলুন আছে, হয়েছে? তুমি বেলুন দিয়ে, বেলুনের মধ্যে জল আছে, বেলুনের মধ্যে জল আছে, তুমি নিজের হাতের মধ্যে ঢালবা, তাতে তুমি পাইপ লাগবে? লাগবে না, বেলুনের চাপ মারবে হাতে পড়ে যাবে। কিন্তু মনে করো তোমার হাতে বেলুন আছে, বেলুন জায়গাতেই থাকবে, কিন্তু ঢালতে হবে ওর গায়ে, তাহলে পাইপ লাগবে না? তো এটাই হচ্ছে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির প্রধান পার্থক্য, যে অন্তঃক্ষরা মানে কি নিজের জায়গাতেই ক্ষরণ করছে, পাইপ লাইন লাগবে না। কিন্তু বহিঃক্ষরা মানে কি বাইরে অন্য জায়গায় সেটা ক্ষরণ করতে হবে, তাই সেটাকে আমরা কি বলবো? বহিঃক্ষরা। তাহলে অন্য জায়গায় ক্ষরণ করতে গেলে কি লাগবে? পাইপ লাগবে। আমাদের শরীরে পাইপ মানে কি নালী, তাহলে আমরা কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে না, বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে। সেকেন্ড, অন্তঃক্ষরা গ্রন্থি কাজের স্থান। অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ পদার্থ উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি জায়গায় ক্ষরণ করে, সেই হরমোনটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, যেখানে প্রয়োজন সেখানে চলে যায়, হয়ে গেল। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এই প্রকার গ্রন্থি যে রস ক্ষরণ করে তার নালী দিয়ে গ্রন্থির বাইরে আসে এবং উৎপত্তিস্থলে এবং উৎপত্তিস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। মানে বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন খরিত হবে বা যা খরিত হবে সেটা নিজের জায়গাতেও কাজ করতে পারে, অথবা রক্তের মাধ্যমে দূরে গিয়েও কাজ করতে পারে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থিতে দূরে গিয়েই কাজ করে। থার্ড, খরিত পদার্থ। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে পদার্থ খরিত তাকে আমরা বলি হরমোন। কি বলি? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থিতে যে পদার্থ খরিত হয় তাকে আমরা বলি উৎসেচক। কি? উৎসেচক। তাহলে একটা বহিঃক্ষরা গ্রন্থির নাম যদি বলি, আমাদের পিটুইটারি, গালে থাকে প্যারোটিড গ্রন্থি, কি থাকে? বা লালা গ্রন্থি, লালা বেরোয় না, তাহলে লালা রস, অগ্নাশয় রস, তারপরে হচ্ছে পাক রস। পাক রস কোথায় থাকে? পাক রস পাকস্থলিতে, পেটে। আচ্ছা, আর এটা হচ্ছে আন্তরিক রস। তো এগুলো সবই কিন্তু উৎসেচক, তাহলে অন্ত্রে থাকে, মানে পেটের ঠিক নিচের অংশে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেটা খরিত হয় তার নাম কি? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা খরিত হয় তার নাম উৎসেচক। এখানে বই একটা জিনিস ইনকমপ্লিট আছে, একটু লিখে নাও। দেখো খরিত পদার্থের ওখানে হরমোন বলেছে না, পাশে হরমোনের দুটো নাম লিখে দাও না, পাশে যেমন দিয়ে দুটো হরমোনের নাম লিখে দাও অন্তঃক্ষরা গ্রন্থির ওখানে, তোমার যা ভালো লাগে। আমার মতে সেক্স হরমোন গুলো নাম দেই ভালো। সেক্স হরমোন, যৌন হরমোন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, হরমোনের নাম ও দুটো ভালো মনে থাকবে, তাই লেখো। এক্সটি যার যেটা ভালো লাগে লেখো। কি কি? টেস্টোস্টেরনের শর্ট ফর্ম আবার কোথা থেকে বাবা?
তাহলে তুমি STH লেখো, হ্যাঁ, ওটা লিখলে ওগুলো লেখো, ওটাও হবে। না, না, এটা স্টেজ আর একটা কি বললে? STH, TSH, না, না, ADH, জি আর এই GH গ্রোথ হরমোন তো হবে, ওটা STH আর GH একই। স্টেরন আসছে না। TSH যা ভালো লাগলো। হরমোন শুধু না কোন কোন? টেস্টোস্টেরন আর ইন্টারেস্ট বেশি হয়ে না না, ইন্টারেস্ট থাকা উচিত, ভালো, খারাপ না। আর কি হচ্ছে? আমি ওই জন্য বলছি আমার পাশে গিয়ে বসবো না। বাকিটা আমি পড়ে দিচ্ছি আর ছুটি। ছুটি চলো আচ্ছা লাস্টের এখানে উদাহরণ দিয়েছে। আচ্ছা, দুটো অন্তঃক্ষরা গ্রন্থির নাম পিটুইটারি আর অ্যাড্রিনাল, আর বহিঃক্ষরা গ্রন্থির নাম লালা গ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্ম গ্রন্থি। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থিতে এই ভুলটা করবো না, শুক্রাশয় কিন্তু শরীরের বাইরে থাকে, তার মানে বহিঃক্ষরা না, কিন্তু ওটা কিন্তু অন্তঃক্ষরা, খেয়াল রাখবো। তাহলে আজকে এটুকুনি পড়া, টেক্সট বই দেখেছো পড়া, পরের দিন আবার কে বাহানা দেবে, লিখে দিই নাকি? না, না, আমি দেবো না, আমি দিই না। কিসের বাহানা দেবো না না, বোর্ডে লিখে আমি লিখে নাও, লিখে নাও, লিখবো। আমি লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অঙ্ক কি করে আনবো বলো? হ্যাঁ বলো। অঙ্ক সূত্র, অঙ্কের সূত্র মুখস্থ করে আসবো। আর এটা বাড়ি। ও দাদা বাড়ি। তুমি বাড়ি যেতে পারো, আমি লিখিয়ে দিই, আমি তো প্রমাণ রাখবো, পরে আমাকে বলবা না। হ্যাঁ, ঠিক আছে। এরা রোজ বাহানা দিয়ে, লিখিয়ে তো দিইনি দাদা, আমি কেন পড়বো? এগুলো বলেছি। আরে এই তো পড়াই এ তো পার হ্যাঁ, ওই আগের দিনও তুমি বলে গেছিলে এই তো পড়া দাদা, পড়ে আসবো। তুমি ডায়লগ কোনটা? আরে আমার সকালে বলা ছিল। আমি বললাম তো তুই আমাকে নিয়ে আসবি, তাহলে তো সেগুলো কি ছিল সত্যি চাপা। ও আমি বললাম না, শনিবার পরীক্ষা দাদা। প্রশ্ন 114 থেকে 132, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য পর্যন্ত। কি লিখবো বলবা তো আচ্ছা, তোমাদের কি কি কোশ্চেন ছিল বলো? আমাদের হচ্ছে আমার যে ওইটা ছিল সেটা বলো। মনে নেই, আমি সুদীপ। বলেছিলাম ভুলে যাবো। আচ্ছা, কোশ্চেন কার কাছে নেই বাহানা দেওয়া না, গ্রুপে দেওয়া আছে। দশ